প্রশ্ন, রাজ্যসভার নির্বাচিত সদস্য হিসেবে বঙ্গ বিজেপির এরকম প্রকাশ্য কর্মসূচিতে এটাই কি শ্রমিক ভট্টাচার্যের প্রথম প্রতিবাদ কর্মসূচি নির্বাচিত সদস্য হিসেবে? একজন রাজনৈতিক কর্মী নির্বাচিত হোক আর পরাজিত হোক, বিধানসভা হোক, রাজ্যসভা কিংবা লোকসভা হোক, অথবা চায়ের দোকান হোক কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হোক, মানুষের মাঝখানে পার্টির কথা বলা এবং কাজ করা যে কোনো রাজনৈতিক কর্মীরই কাজ। তার জন্য বিশেষ কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না। আমি একজন দলের কর্মী, অনেক ছোটবেলা থেকে অপ্রাপ্ত বয়স থেকে রাজনীতি করছি, তার সঙ্গেই আছে। গত ৪৪ বছর তো কর্মী হিসেবে শ্রমিক ভট্টাচার্য দলের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু বিষয়টা হলো যে শপথ, রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ কবে নিচ্ছেন? সেটা আমার জানা নেই, এখনো পর্যন্ত সেই তারিখটা আমি জানি না। আমি পার্টির একজন কর্মী, পার্টি যেদিন আমাকে পৌঁছতে বলবে দিল্লিতে সেদিন যাব। এখন প্রধানমন্ত্রীর দুদিনের সফর আছে, সেটাকে সফল করতে এবং আরও বেশি কর্মী সমাবেশ ঘটাতে পার্টি যে কাজটা দিয়েছে সেটার মধ্যে। আজকে কৌস্তব বাগচি কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকেও আজকে পদত্যাগ করেছেন এবং তার যা গতি প্রকৃতি মনে হচ্ছে তিনি হয়তো বিজেপিতে আসতে চান। আপনার কোনো প্রতিক্রিয়া? দেখুন, আমার হাতে তো কোনো কম্পাস নেই, ফলে দিক নির্দেশ আমি কোন দিকে আমার জানা নেই। কৌস্তব বাগচি ভালো ছেলে, প্রতিবাদী একটা মুখ হয়েছে। এখন কংগ্রেসের বিভিন্ন অবস্থানে সে প্রতিবাদ করেছে, রাজ্য সরকারেরও বিরোধিতা করেছে। এই মুহূর্তে সে বুঝেছে সারা ভারতবর্ষ জুড়ে যখন কংগ্রেস কর্মীরা, কংগ্রেসের পুরনো নেতৃবৃন্দ যখন এই কংগ্রেসের অবস্থানকে অপ্রাসঙ্গিক ভাবছে, জনবিরোধী ভাবছে, একটা দেউলিয়া রাজনীতি ভাবছে, তখন অনেকেই কংগ্রেস ছেড়ে দিচ্ছেন। এবং একজন জাতীয়তাবাদী কর্মী যদি মনে করেন এই মুহূর্তে তার জায়গা কোথায়, তো সেটা তার বিষয়। শুনেছি পদত্যাগ করেছে। হুগলিতে বিজেপি সাংসদ লোকেট চট্টোপাধ্যায়, কিন্তু সেই হুগলির একাধিক জায়গায় একাধিক প্রার্থীর নামে বিজেপির একেবারে পদ্ম প্রতীক দিয়ে বিজেপির নাম লিখে আজ সকাল থেকে দেখা যাচ্ছে দেওয়াল লিখন। তাদের 4-5 প্রার্থীর 3-4 জন প্রার্থীর নাম উঠে এসেছে এবং দেওয়াল লিখন হয়েছে প্রায় আনুমানিক 10 জায়গায়। কীভাবে দেখছেন? এগুলো বিচ্ছিন্ন ঘটনা, কেউ পরিকল্পিতভাবে এটা করে থাকতে পারে। আমাদের দলে এটা হয় না, দেওয়ালে নাম লিখে গেলে কেউ প্রার্থী হয় না। আর পশ্চিমবঙ্গেরও কারোর ক্ষমতা নেই কাউকে কোনো কেন্দ্রে প্রার্থী করে দেবে। সংসদীয় বোর্ড যেটা সিদ্ধান্ত হবেন তিনিই প্রার্থী। তবে দেওয়াল লিখনগুলো বিজেপি করেছে কিনা সেটা আমি খোঁজ নিয়ে দেখছি। আমার মনে হয় ওগুলো বিজেপির কাজ নয়। মুখ্যমন্ত্রীর আজকের যে বক্তব্য সেখানে ফের তিনি বিজেপিকে নিশানা এবং এখানে শান্তি বিরাজ করছে, বিজেপি কোথাও একটা গন্ডগোল পাকাচ্ছে। বিজেপি তো সর্বত্র, মুখ্যমন্ত্রীর শয়নে স্বপনে জাগরণে বিজেপি। ওপরে তাকালে বিজেপি, নিচে তাকালে বিজেপি, বাড়ির বাঁ দিকে তাকালে বিজেপি, ডান দিকে তাকালে বিজেপি। কাকে আক্রমণ করবেন? বিজেপি ছাড়া এই মুহূর্তে লোকসভা নির্বাচনে দেশে আর কোনো শক্তি আছে? মুখ্যমন্ত্রী বিজেপির বিরোধী অবস্থান থেকে কাকে আক্রমণ করবেন বলুন? মুখ্যমন্ত্রী একা একা নেট প্র্যাকটিস করতে গেলেও তো একজন বিরোধী রাখতে হয়, সেই হিসেবে তিনি বিজেপির নাম করছেন। জঙ্গলমহলে এই যে মুখ্যমন্ত্রীর নেট প্র্যাকটিসের কথা আপনি বলছেন, লোকসভার আগে এটা কি মুখ্যমন্ত্রীর একটু প্রচার ঝালিয়ে নেওয়া? জঙ্গলমহলে আজকে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় প্রচারে থাকেন। আমাদের মুখ্যমন্ত্রী নবান্নেও প্রচারে থাকেন, অশোক স্তম্ভের নিচে থেকেও প্রচারে থাকেন, প্রশাসনিক বৈঠকেও প্রচারে থাকেন, বিধানসভায়ও থাকেন, নিজের বাড়ির বৈঠকখানাতেও থাকেন। আমাদের মুখ্যমন্ত্রী তো সবসময়ই কথা বলেন, সবসময় তার চাঞ্চল্য মানুষের চোখে পড়ে। মুখ্যমন্ত্রীর যে অস্থির পদচারণা সেটা মঞ্চের ওপরেও চালু থাকে। কিন্তু মুখ্যমন্ত্রী কোনো নতুন করে প্র্যাকটিস করবার প্রয়োজন বলে আমি মনে করি না। একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি বাঁকুড়াতে। বাঁকুড়া আপনাদের এই মুহূর্তে সাংসদ, সিটিং সাংসদ, এগুলো আর চিড়ে ভিজবে না, আর হবে না, সময় পেরিয়ে গেছে। বাঁকুড়ায় বিজেপির যে মার্জিন ছিল গতবারের তার থেকে বেড়ে যাবে। উত্তরবঙ্গের পর জঙ্গলমহল কার্যত কি নিয়ে ঘুরছেন মুখ্যমন্ত্রী? দেখুন, মুখ্যমন্ত্রীর গতিপথ তো অন্য কেউ নিয়ন্ত্রণ করছে না, সেটাকে প্রভাবিতও করছে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন জঙ্গল হাসছে, পাহাড় হাসছে, সব জায়গায় উচ্ছ্বাস। মুখ্যমন্ত্রীকে গতবারে জঙ্গলমহলও কাঁদিয়েছে, পাহাড়ও কাঁদিয়েছে। আমরা চাই না আমাদের মুখ্যমন্ত্রী চোখে জল আসুক, কিন্তু উনি চোখের জল যে মোছাতে পারলেন না এটা তো প্রতিষ্ঠিত। দেখুন, এই মুহূর্তে এই নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রাসঙ্গিক নন। প্রাসঙ্গিক হচ্ছে স্থায়িত্ব, প্রাসঙ্গিক নির্ণায়ক সরকার,
প্রাসঙ্গিক হচ্ছে স্থিতিশীল অর্থনীতি এবং সারা বিশ্বের আঙিনায় ভারতবর্ষের এই উত্থান, তার পরিচিতি, তার আত্মমর্যাদা যেভাবে আত্মপ্রকাশ করছে নির্বাচনে, এগুলোই প্রাসঙ্গিক। আর সে কারণেই এই উন্নয়ন, স্থিতিশীল অর্থনীতি, আধুনিক ভারতবর্ষ, আপনারা এখন বারবার রাম মন্দিরের কথা বলছেন, সেই রাম মন্দির সব কিছুর সঙ্গেই একটা নামই সিননিমাস, সেটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। সন্দেশখালীর ঘটনায় আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তিনি বলেছেন ইডি, পুলিশ, সিবিআই যে পারে শাহজাহানকে গ্রেপ্তার করুন এবং গ্রেপ্তারের ক্ষেত্রে কারুর কোনো অসুবিধে নেই। এমন শাহজাহান শুরু হয়েছে, চারদিকে যেন মনে হচ্ছে সূর্য সেনের ছোট ভাই। এ আর কতদিন চলবে? এগুলো শেষ পর্যন্ত বাংলার রুচি, সংস্কৃতি এই জায়গায় পৌঁছে গেল। আগে এখানে বিভিন্ন রাজনৈতিক বিতর্ক হতো, বিকালবেলায় মানুষ শক্তি সুনীলের কথা বলতো, টিনের তলোয়ার নিয়েও আলোচনা হতো নন্দন চত্বরে। সেসবগুলো হারিয়ে যাওয়া দিন হয়ে গেল, ওগুলো ফেরাতে হবে। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, জাতীয়তাবাদ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর থাকতে পারে, কিন্তু দিনের শেষে তো একটা রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজন আছে। এই যে সকাল থেকে উঠে এই যে চোর 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 বলে চিৎকার হয়ে যাচ্ছে, তুই চোর, ও বলছে সেই ও চোর, তো এই প্রতিযোগিতা কবে বন্ধ হবে? এই চোর বাজারে চৌকিদারির বাইরে সাংবাদিকদেরও আসতে হবে, রাজনৈতিক কর্মীদেরও আসতে হবে, এবং সর্বোপরি যে একটা অসুস্থ রাজনৈতিক সমাজ তৈরি হয়ে গেছে সেটাতেও আসতে হবে। সে কোনো পুজো হচ্ছে সেখানেও যে দৃশ্য, খেলা হচ্ছে সেখানেও সেই দৃশ্য, রক্তদান উৎসব সেখানেও সেই দৃশ্য। এই যে একটা সামগ্রিকভাবে দৃশ্য দূষণ এবং শব্দের সন্ত্রাস তৈরি হয়েছে, ভাষা সন্ত্রাস, এর থেকে আমার মনে হয় বেরিয়ে আসার সময় এসেছে। ধন্যবাদ।